সবাইকে আজকের এই যে লাইভ প্রেজেন্টেশনটা আমি দিচ্ছি সেখান থেকে সবাইকে আমি গুড আফটারনুন বলতে চাই। এটা হচ্ছে আমার পার্বত্য চট্টগ্রাম বিষয়ে প্রথম লাইভ প্রেজেন্টেশন। তো সেজন্য আমি বাংলায় বলবো যাতে পার্বত্য চট্টগ্রামের যে চাকমা ছাড়া অন্যান্য আদিবাসী জনগোষ্ঠী রয়েছে তারা সকলে বুঝতে পারে। সবার মনে একটা প্রশ্ন, স্পেশালি তিগিনালা, রাঙ্গামাটি, খাগড়াছড়ি এলাকায় পার্বত্য চট্টগ্রামের যেসব আদিবাসী রয়েছে ওদেরকে নির্মমভাবে হত্যা করার পর আর ওদেরকে হত্যা করার পর কোনো জাস্টিস না দেওয়া বা কোনো ধরনের প্রক্রিয়া, জুডিশিয়াল প্রক্রিয়া যেটা আছে ওইটা তুলে না, ওইটা শুরু না করা, সবাই মনে একটা প্রশ্ন কি চাকমাদের অবস্থা কি হবে। স্পেশালি যে ভারত থেকে বা পৃথিবীর অন্যান্য অঞ্চল থেকে যেসব প্রোটেস্ট এসছে এই ব্যাপারে পার্বত্য চট্টগ্রামের যারা লোক আছেন তারা কি পেতে পারেন। তো আমি সে বিষয়ে বলতে চাই। আমি দেখছি একটা কমেন্টে কেউ বলছেন কি চাকমা কথায় বলতে, আমি যে বিষয়ে কথা বলছি সেটা কোনো একটা সিক্রেট ইনফরমেশন না। তাছাড়া অনেক লোক আছে যারা চাকমা ভাষা বোঝেন না, কিন্তু সব চাকমারা বাংলা ভাষায় বোঝেন এবং বাকিরেও যাতে বুঝতে পারে। এই প্রশ্নটা এসছে স্পেশালি ভারত থেকে অনেক প্রতিনিধি, ইনক্লুডিং ত্রিপুরার মহারাজা, যিনি কালকে বক্তব্য দিয়েছেন কি বাংলাদেশে যদি আদিবাসী সম্প্রদায়ের মধ্যে এবং রিলিজিয়াস মাইনরিটির উপর অত্যাচার করা হয় তাহলে কী ধরনের ব্যবস্থা ভারতীয় জন্মজাতি বা ত্রিপ্রাসা, চাকমা বা ভারত সরকার কী ধরনের ব্যবস্থা নিতে পারে। তো এইসব বিষয় নিয়ে আমার মনে হয় বাংলাদেশে যারা আছেন সেটা পাহাড়ি হোক বা বাঙালি হোক বা যে কোনো ধরনের লোক হোক, তাদের মধ্যে একটা প্রশ্ন হয়তো জাগতে পারে, সেটা হচ্ছে এই বিষয়ে ভারতের সিদ্ধান্ত কি, ভারতের পলিসি কি, বাংলাদেশের পলিসি কি, বা এর মধ্যে থেকে পার্বত্য চট্টগ্রামের যেসব আদিবাসী রয়েছে ওরা কি করে সুযোগ সুবিধা পেতে পারে। তো আমি এই তিনটা বিষয়ে বেসিক্যালি বলতে চাই। আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে বাংলাদেশে একটা অভ্যুত্থান বলবো না, একটা রিভলিউশন এসেছে। তো সবার মধ্যে একটা আশা ছিল কি নূতন সরকার যখন এসেছে, যারা বলছেন কি স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে ওরা আন্দোলন করেছে, কি বাংলাদেশে অ্যাটলিস্ট আইনের শাসন আসবে। আইনের শাসন না এসে আমরা দেখছি কি যারা মাইনরিটি রয়েছে এবং যারা আদিবাসী রয়েছে তাদের উপর একের পর এক আক্রমণ চলছে। তো সেই বিষয়ে অবভিয়াসলি প্রশ্ন হচ্ছে ভারতের পলিসি কি হতে পারে। তো আমি তো ভারত সরকারের পলিসি হিসাবে বলতে পারবো না, হয়তো আমার বাংলা এত শুদ্ধ না। আমি যেটা দেখেছি সেটা হচ্ছে সরকার গঠন করার পর এবং শপথ নেওয়ার আগে প্রথম বক্তব্য যিনি দিয়েছেন তিনি হচ্ছেন মোহাম্মদ ইউনূস, কেয়ারটেকার সরকারের প্রধান। মোহাম্মদ ইউনূস বলেছেন কি বাংলাদেশে যদি সমস্যা হয়ে থাকে তাহলে তার প্রভাব ভারতের যে 7টি প্রদেশ রয়েছে ওখানে পড়বে। তো অবভিয়াসলি আমি যদি ভারত সরকার হই আমি সে ধরনের হুমকিকে ডিল করার জন্য উপযুক্ত ব্যবস্থা নেব। তো ঠিক আছে, হয়তো শেখ হাসিনা ভারতে পালিয়ে এসছে, সেটা কোনো একটা নতুন জিনিস নয়। ভারতে দালাই লামা থেকে শুরু করে অনেক লোক পালিয়ে এসে আশ্রয় পেয়েছে।
কিন্তু সেটার জবাব যদি বাংলাদেশ সরকার বলে বা মোহাম্মদ ইউনূস বলেন কি আমাদের এখানে ডিস্টার্ব করলে তাহলে ভারতের উত্তর পূর্ব ভারতের 7 সিস্টারে এফেক্ট পড়বে, সে ধরনের হুমকি যদি একটা রাষ্ট্রপ্রধান থেকে আছে তাহলে সেটা কোনো ছেলে মেয়ে হিসাবে নেওয়া যায় না। সেজন্য আমার মনে হয় কি ভারত সরকার ওইটা খুব সিরিয়াসলি নিয়েছে। সেজন্য মহারাজ, আমাদের যে ত্রিপুরা মহারাজা আছেন প্রদ্যুৎ মাণিক্য দেববর্মা, তিনিও বলেছেন কি কেউ যদি এ ধরনের হুমকি দিয়ে থাকে তাহলে সেই হুমকির বিরুদ্ধে অবভিয়াসলি ভারতকে দাঁড়াতে হবে। ভারত সেটা যদি ঝগড়াও না চায়, যদি বাংলাদেশ প্রথম থেকে শেখ হাসিনা পালিয়ে আসার জন্য যদি হুমকি দিয়ে থাকে তাহলে ভারতকে নিজেকে ডিফেন্ড করার ছাড়া কোনো কাজ থাকে না। তো বর্তমানে যে চ্যালেঞ্জটা হচ্ছে, আমি যে হিসাবে দেখি ভারত থেকে, সেটা হচ্ছে বাংলাদেশে যদি বাংলাদেশ না হয়ে পূর্ব পাকিস্তান হয়ে যায়, যদি সেখানে কোনো মাইনরিটি থাকতে পারে না, যে যদি সেখানে কোনো আদিবাসী থাকতে পারে না, তাহলে তো ভারতের ক্ষেত্রে সেটা অত্যন্ত চ্যালেঞ্জিং। যদি সেখান থেকে 1 কোটির বেশি যদি মানুষ থাকে, যে ওদেরকে যদি পালিয়ে আসতে হয়, সেটা মাইগ্রেশনের আর একটা প্রবলেম, যেটা নর্থ ইস্টার্ন স্টেটে শুরু হবে। তো সেই জন্য ভারতের প্রথম চ্যালেঞ্জ হচ্ছে কি বাংলাদেশে যে প্লুরালিটির ব্যাপারে আমি বলেছিলাম কয়েকদিন আগে, বৈচিত্র্যতা, সেই প্লুরালিটিটা যদি এই সরকার নিশ্চিত করতে না পারে তাহলে ভারতের ক্ষেত্রে সেটা অনেক সমস্যা হবে। তো সেই হিসাবে আমি যেটা বলতে চাই কি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, আমরা যেসব পত্রপত্রিকায় দেখছি সে ব্যাপারে অনেক সিরিয়াস, সেটা আদিবাসীদের রাইটসের ক্ষেত্রে হোক বা রিলিজিয়াস মাইনরিটিদের ক্ষেত্রে হোক, ভারত সরকার সেই ব্যাপারে একেবারে সজাগ। তো সেই সজাগ শুধু পার্বত্য চট্টগ্রামের জন্য নয়, রিলিজিয়াস মাইনরিটিদের জন্য। তো বাংলাদেশে কি ধরনের পরিস্থিতি হবে, যে অস্থিতিশীলতা রয়েছে সেটা মানে স্থির হয়ে যাবে না এভাবেই থাকবে, সেটা তো আমরা বুঝতে পারছি না। কারণ বাংলাদেশ সরকারের যে সরকার বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে, ওদের স্পেসিফিক ম্যান্ডেট হচ্ছে ইলেকশন তৈরি করা। সেখানে কোনো পার্লামেন্ট ছাড়া যে ধরনের লং টার্ম পলিসি রিফর্ম হচ্ছে, কি করে হবে ওগুলো ওদের ব্যাপার। কিন্তু কথা হচ্ছে বাংলাদেশে যদি স্থিতিশীলতা না আছে, সেটা যদি মোহাম্মদ ইউনূসের হুমকিতে পরিণত হয়, কি বাংলাদেশের যদি ভারতের যে 7টি নর্থ ইস্টার্ন স্টেট রয়েছে সেখানে যদি তার হুমকি হয়, ভারতকে সেই হিসাবে দেখতে হবে। তো সেই জন্য আমি যেটা দেখেছি সেটা হচ্ছে ইন্ডিয়ার পলিসি হ্যাজ বিন ভেরি কনসিস্টেন্ট। 15 অগাস্টে রিলিজিয়াস মাইনরিটিদের ব্যাপারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কথা বলেছিলেন রেড ফোর্ট থেকে। এক্ষুনি যে নিউ ইয়র্কে জেনারেল অ্যাসেম্বলি চলছে ইউনাইটেড নেশনসের, সেখানে জয়শঙ্কর মাইনরিটিদের কথা বলেছেন। ত্রিপুরা মহারাজা কালকে বলেছেন। ভারতবাসী হিসেবে আমরা সবাই বলছি, আমরা যেটা চাই সেটা হচ্ছে মাইনরিটিদের ক্ষেত্রে যে প্রোটেকশন। তো সে প্রোটেকশন করতে গিয়ে আমার মনে হয় অনেকে ভারতের পলিসি নিয়ে গুজব ছড়াচ্ছে, স্পেশালি যে যুগ্ম সম্প্রদায় রয়েছে, কি ভারতের কি রোল হতে পারে, কি রোল হতে না পারে। আমি সেই প্রসঙ্গে একটা শুধু বলতে চাই কি সেটা পার্বত্য চট্টগ্রামে হোক, বাংলাদেশে হোক বা অন্য কোনো জায়গাতে, কেউ যদি ডেমোক্রেটিক প্রোটেস্ট করে, কেউ যদি পিসফুল প্রোটেস্ট করে, সেটা যে কোনো ধরনের গণতান্ত্রিক সরকার তাকে সমর্থন করবে। তো সেজন্য আমি আবার বলছি, পার্বত্য চট্টগ্রামের যেসব ছাত্ররা আন্দোলন করছে, যে বৈষম্য বিরোধী ছাত্র দেশের মধ্যে রয়েছে, ওদের সাথে মিলে যারা আন্দোলন করছে, সেটা তাদের একটা বাংলাদেশ সংবিধানে দেওয়া অধিকার। সেই সংবিধানের অধিকার ওরা যদি প্রয়োগ করতে চায়, এক্সারসাইজ করতে চায়, তাহলে পৃথিবীর সব গভর্নমেন্ট ওইটাকে সাপোর্ট করবে। তো সেই জন্য আমি আবার বলছি, সেটা হচ্ছে যে 3 জন অ্যাডভাইজার চিটাগং টেক্সে গিয়েছেন, ওখান থেকে 2 জনকে আমেরিকান এম্বাসিতে গিয়ে রিপোর্ট করতে হয়েছে। আর আমেরিকান এম্বাসিতে রিপোর্ট করতে গিয়ে যেই বক্তব্যটা এসেছে সেটা সবাই দেখেছেন, সেটা হচ্ছে ইন্ডিজিনিয়াস পিপলস, আদিবাসী
যারা পার্বত্য চট্টগ্রামে রয়েছে তাদের যে বৈচিত্র্যতা আছে, তাদের যে রাইটস আছে, সে তাকে সাপোর্ট করে আমেরিকান এমবেসি স্টেটমেন্ট দিয়েছে। তো সেই স্টেটমেন্ট যদি আমেরিকান সরকার দিতে পারে তাহলে ভারত সরকার দেবে না কেন? ভারত সরকার অবভিয়াসলি দেবে। কেউ যদি বলে থাকে কি ভারত সরকারের বাংলাদেশে যদি কোনো একটা গণতান্ত্রিক আন্দোলন হয় সে মুহূর্তে যদি ভারত সরকার সে ধরনের সাপোর্ট করবে না, সেটা একেবারে মিথ্যে কথা। সেটা ভারত সরকার হোক, ইউরোপিয়ান ইউনিয়ন হোক, ইউনাইটেড স্টেটস হোক, কানাডা হোক, অস্ট্রেলিয়া হোক, নিউজিল্যান্ড হোক, যেসব দেশে গণতন্ত্র রয়েছে ওরা সবাই পার্বত্য চট্টগ্রামের আদিবাসীরা যদি শান্তিতে প্রোটেস্ট করতে চায়, আর সে শান্তিতে প্রোটেস্ট করতে গিয়ে যদি বাংলাদেশ সেনাবাহিনীরা বা ইলিগাল সেটেলরা গিয়ে আক্রমণ করে বা হুমকি লাগিয়ে ওদেরকে কন্ট্রোল করার চেষ্টা করে, তাহলে সবাই এই ব্যাপারে মানে কি বলবো একটা পজিশন নিতে বাধ্য হবে। আপনারা দেখতে পাচ্ছেন কি দিঘিনালায় 19 তারিখ সেপ্টেম্বরে অ্যাটাক হওয়ার পর আর বিকেলে 19 তারিখ খাগড়াছড়িতে অ্যাটাক হওয়ার পর আপনারা যদি সবাই দেখেন পৃথিবীতে এমন কোনো দেশ নেই, এমন কোনো সংগঠন নেই যারা পার্বত্য চট্টগ্রামের যে আদিবাসী রয়েছে ওদের সমর্থনের কথা বলেননি। সবাই এর সমর্থনের কথা বলছে। তো সেই জন্যে সেখানে বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে বা বাংলাদেশের যত সব লোক ব্লগার আছে ওদের থেকে কোনো কিছু নেগেটিভলি নেওয়া উচিত নয়। কারণ আপনারা যদি দেখেন তাহলে দেখবেন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলুন, চিটাগং হিল ট্যাক্স কমিশন বলুন, বা মানুষের জন্য ফাউন্ডেশন বাংলাদেশে বলুন, বা ইন্টারন্যাশনাল ওয়ার্ক গ্রুপ ফর ইন্ডিজিনিয়াস অ্যাফেয়ার্স বলুন, যেগুলো বিদেশি সংস্থা, ওরাও তো কথা বলছে। আর সেখানে যদি কোনো পার্বত্য চট্টগ্রামের রাজনৈতিক দল বলেন কি ভারত সরকার, ইউরোপিয়ান ইউনিয়ন বা আমেরিকান সরকার এরকম করে প্রোটেস্ট করলে আমাদের সাহায্য করবে না, সেটা একেবারে মিথ্যে কথা। কারণটা হচ্ছে ডেমোক্রেটিক রাইটস সব জায়গায় আছে এবং পার্বত্য চট্টগ্রামের যে ছেলেমেয়েরা, ছাত্রছাত্রীরা যারা আন্দোলন করছে সেটা সংবিধানের আওতার মধ্যে কি করে ওরা অধিকার পেতে পারে সে ব্যাপারে আলোচনা করছে। তো সেজন্য আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে ভারতের যে পজিশন, সে পজিশন হচ্ছে ইন্টারন্যাশনাল কমিউনিটি এই ধরনের আন্দোলন নিয়ে যে পজিশন নেয় ভারত সরকারের সেই পজিশন। অবভিয়াসলি যদি মোহাম্মদ ইউনূস সরকার ভারত সরকারকে হুমকি দেয় বা কেউ ভারতকে হুমকি দেন কি আপনাদের 7 সিস্টার্স কেড়ে নেওয়া হবে, এরপরে দেখবেন আমরা বাংলাদেশ থেকে আপনাদের 7 সিস্টারে কি করতে পারে, তাহলে তো মানে এদেশের যারা নিরাপত্তা, জাতীয় নিরাপত্তা ব্যাপারে ডিল করছেন ওদেরকে সজাগ হতে হবে। কারণ যদি সরকারের প্রধান অ্যাপয়েন্ট হওয়ার আগে এই ধরনের হুমকি দিয়ে থাকেন তাহলে যে কোনো সরকার যার নিজের একটা দায়িত্বশীলতা রয়েছে, নিজের যে সার্বভৌমত্বর কথা রয়েছে, টেরিটোরিয়াল ইন্টিগ্রিটির কথা রয়েছে, ওরা এর বিরুদ্ধে দাঁড়াতে বাধ্য হবে। তো যদি ভারত যদি কোনো একটা পদক্ষেপ নেয় আমার মতে সেটা ভারত একেবারে কম্পেল হচ্ছে। যদি এই ধরনের কথা খুব মানে যদি মোহাম্মদ ইউনূস না বলতেন আমার মনে হয় না কি আজকে যে ভারত বাংলাদেশের সম্পর্কের এত অবনতি ঘটেছে, এত অবনতি ঘটত। কারণ একটা দেশের রাষ্ট্রপ্রধান বা সরকার প্রধান এই ধরনের হুমকি দিলে আর একটা দেশের রাষ্ট্রপ্রধান বা সরকার প্রধান বা সরকারকে সিরিয়াসলি নিতে হয়। কারণ আন্তর্জাতিক সম্পর্ক তো কোনো ছেলেমেয়ের খেলা নয়। তো সেই জন্য ভারতের যা রিয়াকশন আসছে পার্বত্য চট্টগ্রাম, বাংলাদেশ, মাইনরিটিদের উপর, সেটা হচ্ছে ইন রেসপন্স টু হোয়াট হ্যাজ বিন সেড বাই মোহাম্মদ ইউনূস হিমসেলফ। শুধু মোহাম্মদ ইউনূস না, এক একটা আপনারা যদি দেখেন যারা অ্যাডভাইজারি আছে ওদের বক্তব্যগুলো দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন কি ভারতকে কি করে রেসপন্ড করতে হবে। দ্বিতীয় কথা হচ্ছে এই পদ্ধতি থেকে বা এই যে একটা ক্রাইসিস সৃষ্টি হয়েছে, কারণ বাংলাদেশ এখন কোন দিকে যাবে কেউ বুঝতে পারছে না, এখনো কোনো ক্লিয়ারিটি নেই। শুধু একটা জিনিস ক্লিয়ারিটি, সেটা হচ্ছে বাংলাদেশ প্রথমবারের মতো
অ্যাটলিস্ট এক যুগের পরে এইড ডিপেন্ডেন্ট কান্ট্রি হয়ে গেছে। বাংলাদেশ যে এইড ডিপেন্ডেন্ট কান্ট্রি হয়েছে, এখন তো সবাই ভালো করে দেখবে, এইড পাচ্ছে, IMF দিচ্ছে, ওয়ার্ল্ড ব্যাংক দিচ্ছে, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক দিচ্ছে। এক সময় আসবে কেউ যদি অনুদান দেয়, কেউ যদি লোন দেয়, সব লোনগুলোর হিসাব নিয়ে আসবে। পৃথিবীতে কোনো জায়গায় ফ্রি লাঞ্চ নেই, কোনো জায়গায় ফ্রি লাঞ্চ নেই। তো যদি বাংলাদেশকে দেওয়া হচ্ছে এই ধরনের লোন, অবভিয়াসলি সেটা IMF দোক, ওয়ার্ল্ড ব্যাংক দোক, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক দোক, আর যত ধরনের ইনস্টিটিউশন আছে ওরা ওদের টাকা একসময় নিয়ে আসবে। তো সেই হিসাবে বাংলাদেশে কি হবে, কোন রাস্তায় যাচ্ছে, কোন পথে যাচ্ছে, কি ধরনের প্রক্রিয়া হবে, ইলেকশন কবে হবে, বিএনপি পার্টিসিপেট করবে, আওয়ামী লীগ পার্টিসিপেট করবে না করবে না, সেটা কেউ বলতে পারছে না। আমরা শুধু যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে অন্তর্বর্তী সরকার একটা আওয়ামী লীগ মুক্ত দেশ বানাতে চাইছে। সেজন্য 2-3 দিন আগে যে ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনালের অ্যামেন্ডমেন্ট প্রপোজ করা হচ্ছে, কি কোনো একটা যদি পলিটিক্যাল পার্টি ওয়ার ক্রাইমস করে তাহলে ওইটাকে 10 বছর পর্যন্ত ব্যান করা হবে। তো এখন কথা হচ্ছে কি দেশে নেই পার্লামেন্ট আর আপনি এসব অ্যামেন্ডমেন্ট নিয়ে আসছেন। তো বাংলাদেশে যেটা চলছে সেটা হচ্ছে সংবিধান সাসপেন্ড করা হয়নি, কিন্তু সংবিধানের কোনো প্রভিশনই মেনে নেওয়া হচ্ছে না, সেটা পার্লামেন্ট রেজলিউশনের ক্ষেত্রে হোক বা অন্যান্য জায়গার অন্যান্য বিষয়ে হোক। তো যেটা হচ্ছে আমাদের কাছে স্পষ্ট, সেটা হচ্ছে বাংলাদেশ কোন দিকে যাচ্ছে সেটা আমাদের বুঝতে অনেক অসুবিধা হচ্ছে, কেউ বুঝতে পারছে না। এই যে একটা অস্থিতিশীলতা রয়েছে, কোন ডাইরেকশনে যাবে, কি করে ইলেকশন হবে, এই নিয়ে দেখার বিষয়। কিন্তু আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে পার্বত্য চট্টগ্রামের যেসব আদিবাসী রয়েছে, মোহাম্মদ ইউনূসের কথা অনুযায়ী এবং মোহাম্মদ ইউনূসের যে অন্তর্বর্তীকালীন অ্যাডভাইজার রয়েছে, তাদের বক্তব্য হচ্ছে আমরা শেখ হাসিনার স্বৈরাচারী সরকারকে পতন করে নতুন ধরনের গণতন্ত্র আনতে চাই। যদি সেটা নতুন ধরনের গণতন্ত্র আনতে চান তাহলে অবভিয়াসলি শেখ হাসিনা যা দিয়েছে দেশের যতগুলো নাগরিক আছে এর থেকে বেশি দিতে হবে, দেশের যতগুলো আদিবাসী রয়েছে ওর থেকে বেশি দিতে হবে। তো সেটা যদি করতে না পারেন তাহলে আপনাদের দেশের মধ্যে দেশের লোকেরাই মন হারিয়ে যাবে, মন ভেঙে যাবে, আদিবাসীদের মধ্যে মন ভেঙে যাবে, আর সেটা যারা রিলিজিয়াস মাইনরিটি আছে তাদের মধ্যেও ভেঙে যাবে, মন ভেঙে যাবে। আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যদি শেখ হাসিনা CH3 অ্যাকর্ড 1997 দিয়েছেন, যদি এর মধ্যে 1990 যেগুলো এনেছে সেটা হচ্ছে CH3 রিজিনাল কাউন্সিলর আর 3টা হিল ডিস্ট্রিক্ট কাউন্সিলর অ্যামেন্ডমেন্ট যেগুলো করেছেন, তাহলে তো নতুন যদি সরকার আছে এর থেকে আরো বেশি দিতে হবে। এর থেকে যদি আপনি বেশি না দেন তাহলে আপনি লোকের সাথে বেইমানি করছেন, কারণ আপনি তো প্রমিস করেছেন কি দেশে গণতন্ত্র আনবেন, দেশে অধিকার আনবেন, তারপর অধিকার আনতে গিয়ে আপনি এটা বলতে পারবেন না কি আমরা যেসব অধিকার রয়েছে এর থেকে কমিয়ে দেব। তো সেই হিসাবে আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে পার্বত্য চট্টগ্রামের ক্ষেত্রে অবভিয়াসলি নতুন যে সংবিধান আসবে, যেটা প্রসেস অলরেডি শুরু হয়ে গেছে, সেটা তো CH3 রেগুলেশন বা বর্তমান যে কনস্টিটিউশন যেটা দিচ্ছে এর থেকে আগে যেতে হবে। এর থেকে যদি আগে না যান তাহলে মহারাজা প্রদ্যুৎ বা আপনি যারা যদি মানবাধিকার লঙ্ঘন করেন তাহলে পার্বত্য চট্টগ্রামের সমস্যা হতে পারে। তো সেজন্য আমি আবার বলছি, পার্বত্য চট্টগ্রামে তখনই শান্তি আসবে যদি বাংলাদেশ সরকারের অন্তর্বর্তীকালীন সরকারের যারা নেতৃবৃন্দ রয়েছেন, যারা বাংলাদেশ আর্মির সিকিউরিটি এস্টাবলিশমেন্টে রয়েছেন, আপনারা যদি এটা রিয়ালাইজ করতে পারেন কি পার্বত্য চট্টগ্রামের লোকেরা এখনো আপনার সাথে থাকতে চায়, কিন্তু আপনারা পৃথক করে দিচ্ছেন ওদের মানবাধিকার লঙ্ঘন করে, ওদের যে একটা স্পেসিফিক আইডেন্টিটি আছে, ওদের যে স্পেসিফিক রাইটস ব্রিটিশ আমল থেকে CH3 রেগুলেশনে অ্যাকসেপ্ট করা হয়েছে, দেওয়া হয়েছে, ওগুলোকে আপনারা সরিয়ে যদি সমস্যার সমাধান করতে চান তাহলে সে সমস্যার সমাধান হতে পারে না। আমি আরেকবার বলছি, পাশে বার্মার সমস্যা আপনি দেখছেন, এত বড় দেশ ইন্দোনেশিয়া, বাংলাদেশ থেকে অনেক বেশি, কিন্তু ইস্ট তিমোর যে প্রভিন্সটা ছিল একেবারে ছোট ছিল। তো যদি সেই
সিচুয়েশন যদি আসে, তাহলে কেন আসবে না? আপনারা বুঝতে পারছেন কি পৃথিবী এখন উত্তাল, সেটা রাশিয়া ইউক্রেন যুদ্ধ হোক, ইসরায়েল লেবানন যুদ্ধ হোক, অনেক সময় ইন্ডিয়া চায়নার মধ্যে ক্ল্যাশ হোক, বা বার্মার কোলাপস হোক, শ্রীলঙ্কাতে অভ্যুত্থান দেখেছেন। তো আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে পার্বত্য চট্টগ্রামে এই যে নতুন সরকার এসেছে, বাংলাদেশ সরকার যদি যেসব অধিকার রয়েছে সেগুলো স্বীকার না করেন, আগের থেকে নূতনের কথা নয়, 1900 রেগুলেশন আজকের কথা নয়, এটা 1900 সাল থেকে, 124 বছর আগের থেকে। তো সেখান থেকে যেসব অধিকার চলে আসছে, আপনারা যদি সেগুলো সরিয়ে যদি বাকি আইডেন্টিটি সব অধিকার হতিয়ে যদি চাপিয়ে দিতে চান, তাহলে সেটা হবে না। কিন্তু আমি যেটা দেখছি সেটা হচ্ছে পার্বত্য চট্টগ্রামের একটা বড় সমস্যা। পার্বত্য চট্টগ্রামের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে কি, শান্তি চুক্তি আসার পর বা শান্তি চুক্তি আসার আগের থেকে, ইনফ্যাক্ট 1972 থেকে পার্বত্য চট্টগ্রামের লোকেরা কখনো গণতন্ত্র উপভোগ করতে পারেনি। গণতন্ত্র উপভোগ শুধু মিলিটারি শাসন যে শেষ হয়নি, বাংলাদেশ সরকার এই যাবৎ, সেটা গণতান্ত্রিক সরকার হোক, হাসিনার সরকার হোক, খালেদা জিয়ার সরকার হোক, মিলিটারি শাসনের সরকার হোক, পার্বত্য চট্টগ্রামের লোকেরা কখনো নিজেদের শাসকদের, যারা নিজেদের গভর্ন করবে, ওদেরকে সিলেক্ট করার সুযোগ পায়নি। এটা তো বাংলাদেশের যারা গণতন্ত্রের কথা বলেন তাদের লজ্জা পাওয়া উচিত কি, বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামে গত ইলেকশন হয়েছিল 1989 সালে, 1989-এ প্রেসিডেন্ট এরশাদ, যিনি একজন সামরিক প্রধান ছিলেন, তিনি ইলেকশন করিয়েছেন। তো তিনি যদি ইলেকশন করাতে পারেন, তাহলে আপনারা দেখছেন শেখ হাসিনা সরকার হোক বা অন্যান্য সরকার হোক, ইলেকশন করাননি। আর সেখানে আদিবাসী সমুদায়ের লোকেরা যারা আছে, আদিবাসী, ওরা তো সিলেকশনের জন্য ব্যস্ত। আমি কয়েকদিন আগে দেখলাম কি খাগড়াছড়ি ডিস্ট্রিক্ট কাউন্সিলে কাকে কাকে নিয়োগ করা হবে সে ব্যাপারে কত কথা, কত আলোচনা, কত সমালোচনা। অনেকের প্রশ্ন কি, যারা আন্দোলন করেছে ওদের কি হবে, যারা আন্দোলন করেনি তাদের কি হবে, কে আসছে কে না আসছে, কেউ লেজুর ভিত্তি করছে, কেউ লেজুর ভিত্তি করছে না। আমি একটা কমেন্ট দেখলাম না যেখানে পার্বত্য চট্টগ্রামের কোনো লোক বলল কি আমাদের মধ্যে ইলেকশন হতে হবে আর ইলেকশন করে সিলেক্ট হতে হবে, সেটার কথা কেউ বললো না। আমরা শুধু মানে কি বলবো, আমরা শুধু দেখছি একটা জিনিস, সেটা হচ্ছে পার্বত্য চট্টগ্রামের লোকেরা, ঢাকার যে অথরিটি আছে, চিটাগং ডিভিশন যে জিওসি রয়েছেন, কি করে ওর পিছে দাঁড়িয়ে সিলেক্টেড হবে। তো সেই জন্য আমি যখন আজকে নোটিশ দেখলাম কি খাগড়াছড়ি ডিস্ট্রিক্ট কাউন্সিল রিফর্ম হয়ে গেছে, সেখানে খাগড়াছড়ি জেলার যে ডিস্ট্রিক্ট ডেপুটি কমিশনার আছেন ওনাকে চেয়ারম্যান বানিয়ে একটা অন্তর্বর্তীকালীন কাউন্সিল বানানো হয়েছে। অ্যাটলিস্ট এখানে কোনো নাটক চলছে না, কারণ এর আগে সিলেক্ট করে যাকে মনে হয় ওনাকে বসিয়ে সরকারই চালাচ্ছে। তো সেই নাটকটা না করে অ্যাটলিস্ট যদি এই ধরনের ডাইরেক্ট স্বীকার করা হয় কি আমরা গণতন্ত্র দেব না, তাহলে সেটা অনেক ভালো। সেখানে কোনো ডিসপিউট থাকে না, সেখানে কোনো মানে কনফিউশন থাকে না। তো সেজন্য যেটা হচ্ছে বাংলাদেশ সরকারকে মনে রাখতে হবে, পার্বত্য চট্টগ্রামে অন্যান্য অধিকারের কথা ছাড়েন, আপনারা গণতন্ত্র পর্যন্ত দিচ্ছেন না। এই গণতন্ত্রের অভাবে এসব কাজ করে 1997 থেকে আজ পর্যন্ত বাংলাদেশ সরকার, বাংলাদেশ আর্মি কনফ্লিক্টটা পার্বত্য চট্টগ্রামে পাহাড়িদের মধ্যে সেটা জিয়ে রেখেছেন। আপনারা হয়তো ভেবেছেন কি পার্বত্য চট্টগ্রামে একে অপরকে ঝগড়া করালে তাহলে আমাদের সমস্যার সমাধান হয়ে যাবে, কিন্তু সেটা হয়তো উল্টোও হতে পারে। পৃথিবীর পরিস্থিতি যেভাবে যাচ্ছে আর আপনারা যেভাবে বাংলাদেশ থেকে ভারত সরকারকে হুমকি দিচ্ছেন, হয়তো বুঝতে পারছেন আপনারা এখনো কি এই কনফ্লিক্ট জিয়ে রাখার জন্য পার্বত্য চট্টগ্রামের যেসব আঞ্চলিক দলগুলো আছে সেটা আপনাদের ক্ষেত্রে অনেক এক্সপেন্সিভ হয়ে যাবে।
আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে পার্বত্য চট্টগ্রামের লোকেরা তো অন্যান্য যেসব কমিউনিটি রয়েছে ওদের সাথে সম্পর্কিত। সেটা চাকমা বলেন, চাকমা ভারতের বিভিন্ন রাজ্যে রয়েছে, ত্রিপুরী বলেন, ত্রিপুরী লোক তো ত্রিপুরা সরকার চালাচ্ছে, যদি বম বলেন তাহলে মিজোরাম সরকার আছে, আর যদি আপনারা মারমার কথা বলেন তাহলে তো রাখাইন প্রভিন্স রয়েছে। কি আমাদের মধ্যে কোনো সম্পর্ক নেই? নিশ্চয় সম্পর্ক আছে। তো এসব কমিউনিটি যদি দরে বসে পার্বত্য চট্টগ্রাম জনসংঘ, পার্বত্য চট্টগ্রামে যতগুলো আঞ্চলিক দল আছে ওদের মধ্যে আমরা যদি বলি কি জাতীয় স্বার্থে, আপনাদের ভাষার স্বার্থে, বাংলাদেশের স্বার্থে, গণতন্ত্রের স্বার্থে আপনারা একত্র হন, তাই কি আমরা একত্র করতে পারবো না? অবশ্যই পারবো। সেখানে বাংলাদেশ আর্মি যত চালাকি করুক না কেন ওইটা পারবে না। তাহলে আপনারা দেখতে পাচ্ছেন কি পার্বত্য চট্টগ্রামের লোকেদের মধ্যে, পার্বত্য চট্টগ্রামের লোকেদের মধ্যে ঝগড়া লাগিয়ে দিয়ে আপনারা যে ন্যাশনাল সিকিউরিটি ইন্টারেস্টটা সিকিউর করতে চেয়েছিলেন ওটা একেবারে এখন ব্যাকফায়ার করছে। and you know it better than me, you know it better than me. তো সেজন্য এসব পলিসি বাংলাদেশ আর্মি, বাংলাদেশ সরকারের মানে ছেড়ে দেওয়া উচিত। সে সময় নেই কি আপনি এই ধরনের করে রাজনীতি চালাতে পারেন। আমি যেটা দেখেছি সেটা হচ্ছে প্রত্যেকটি জায়গায়, সেটা শ্রীলঙ্কাতে বলুন, ইন্ডিয়াতে বলুন, বা যে কোনো কনফ্লিক্ট সিচুয়েশন, নেপালে বলুন, মালদ্বীপসে বলুন, গণতন্ত্রের সমস্যা সামরিকরণ দিয়ে শেষ হয় না। গণতন্ত্রের সমস্যা গণতন্ত্রের মাধ্যমে সমাধান করতে হয়। পার্বত্য চট্টগ্রামে এসব ভাওতাবাজি না করে বাংলাদেশ আর্মি একে অপরকে ঝগড়া লাগিয়ে না দিয়ে যদি ইলেকশন করতো 1998 থেকে, অন্তত পক্ষে 4টা ইলেকশন হয়ে যেত। 4টা যদি ইলেকশন হতো তাহলে পাহাড়ি যারা রাজনীতিবিদ ওদেরকে, যে অপাহাড়ি সমতলবাসীর লোক যারা আছে ওদের থেকে ভোট ডিমান্ড করতে হতো, আর যেসব সমতলবাসীর লোক আছে ওদেরকে পাহাড়িদের ভোট ডিমান্ড করতে হতো। একটা যে সিম্বায়োটিক রিলেশনশিপ ছিল, যে একটা সম্পর্ক যে ছিল, ওইটা মানে সুদৃঢ় হয়ে যেত, ওইটা মানে একে অপরের সাথে আরো সম্পর্ক গড়ে উঠতো। সেটা না করে আজকে আপনারা কি করছেন? ইলিগাল সেটেলারদের ব্যবহার করে দাঙ্গা করাচ্ছেন। দাঙ্গা করালে কি আপনারা সব চাকমা, মারমা, ত্রিপুরী শব্দের মানতে পারবেন? অবভিয়াসলি না। তো সেজন্য আমি আবার বলছি কি বাংলাদেশ সরকার যে পলিসি নিয়েছে এবং বাংলাদেশ আর্মি যে পলিসি পার্বত্য চট্টগ্রামে ফলো করছে সেটা একেবারে গলত। এবং সেই জন্য এখনো ওরা যদি এই সময়ের মধ্যে যদি পার্বত্য চট্টগ্রামের সমস্যা জনগণের অধিকার দিয়ে সমাধান না করে তাহলে আরো বড় সমস্যা হতে পারে। আপনারা যত চিৎকার করেন না কেন, যদি পরিস্থিতি এমন ভাবে এগোয়, কে একটা সামরিক ক্ল্যাশ হয়েছিল একটা প্রতিবেশী রাষ্ট্রের সাথে, আপনারা কিছু করতে পারবেন না। সেটা আমেরিকা এসে সেটেল করতে পারবে না। আপনারা যদি ভারতের কথাই বলেন, 1998 যখন অটল বিহারী বাজপেয়ী প্রাইম মিনিস্টার নিউক্লিয়ার বম এক্সপ্লোর করে টেস্ট করেছিল, কি আমেরিকা স্যাংশন লাগিয়ে দিতে পেরেছে? অবভিয়াসলি না। তো আমেরিকার কত শক্তি আছে সেটা ভারতের প্রতিটি সিটিজেন জানে। তো সেজন্য বলছি কি পার্বত্য চট্টগ্রামের সমস্যা সঠিকভাবে সমাধান করলে এখনো সময় আছে। আমি মনে করি এই যে বর্তমান প্রক্রিয়া শুরু হয়েছে পার্বত্য চট্টগ্রামের সমস্যা সমাধান করার একটা সুবর্ণ সুযোগ। এই সুবর্ণ সুযোগ যদি আপনারা নেন তাহলে আমাকেও বলতে হবে না, মহারাজা প্রদ্যুৎ দেববর্মা যিনি আমাদের নেতা ওনাকেও বলতে হবে না, কাউকে বলতে হবে না। কিন্তু ভারতের মধ্যে পলিসি একেবারে বাংলাদেশের ব্যাপারে ইউনিটি রয়েছে। আপনারা জানেন কি সেটা কংগ্রেস পার্টি হোক, বিজেপি পার্টি হোক, বাই পার্টিসান ইউনিটি রয়েছে। আপনারা দেখছেন কি আজকে অরুণাচলে যেখান থেকে ইউজুয়ালি চাকমাদের তাড়িয়ে দিতে হয় সেখানে লোকাল ট্রাইবেলরা আমাদের সাথে এসে আন্দোলন করছে, প্রোটেস্ট করছে, মিজোরামে প্রোটেস্ট করছে। তো ইন্টার ট্রাইবেল যে আপনারা যে প্লে করতে চান সেটা আর এই সময়ে আর কাজে আসবে না।
তো ভারতের জনগণ, ভারতের মেইন অপোজিশন পার্টি, ভারতের সরকার, আমাদের একটা পজিশন ভেরি ক্লিয়ার, সেটা হচ্ছে বাংলাদেশে যেসব রিলিজিয়াস মাইনরিটি রয়েছে, আদিবাসী রয়েছে, ওদের অধিকারকে স্বীকার করতে হবে। ওদেরকে তাড়িয়ে দিয়ে, ওদেরকে অত্যাচার করে কোন নীতি হতে পারে না। তো সেজন্য ভারতের যে পলিসি আছে বা বাংলাদেশের যে পলিসি আছে, আপনারা যদি চান কি বাংলাদেশে অ্যাকচুয়ালি গণতন্ত্র আসবে, মানুষের অধিকার আসবে, তাহলে অবভিয়াসলি চিটাগং ট্যাক্সিও সেনাবাহিনীর শাসন থাকতে পারে না, সেটা তো অ্যাকর্ডে রয়েছে। তো সে ব্যাপারে আমি আর রিপিট করতে চাই না, যেগুলো আগে প্রিভিয়াস লেকচারে বলেছিলাম। তো সেজন্য আমি যেটা মনে করি সেটা হচ্ছে বাংলাদেশের মধ্যে অধিকার পাওয়ার একটা সময় এসছে। আর এই সুযোগ যদি বাংলাদেশ সরকার হারায়, কেউ মনে করুক না বাংলাদেশে কি পার্বত্য চট্টগ্রামের লোকেরা আর পার্বত্য চট্টগ্রামের যত সব লোকেদের যত সব সাপোর্টার রয়েছে, সেটা ভারতে হোক, আমেরিকায় হোক, কানাডায় হোক, ইউরোপিয়ান ইউনিয়নে হোক, কোরিয়াতে হোক, যে কোনো জায়গায় ওরা এক পিছেও ছেড়ে যাবে না। তো লাস্ট পয়েন্ট আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে তাহলে পার্বত্য চট্টগ্রামের লোকেদের কি করা উচিত এবং আমরা যারা বাইরে আছি সেটা কি করা উচিত। আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে এই যে পার্বত্য চট্টগ্রামে এই মুহূর্তে একটা শান্ত পরিবেশ হয়ে গেছে দাঙ্গার পরে। এখানে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বা যারা আন্দোলন করেছেন, যারা ভিকটিম রয়েছেন, কারোর এটা মনে করা উচিত না কি এইসব আন্দোলন এখানে শেষ হয়ে গেছে। ইন্টারন্যাশনাল ক্যাম্পেইন চলতে থাকবে। 3 জন অ্যাডভাইজার চিটাগং টেক্সে গিয়েছেন, ওরা বলেছেন কি হাই লেভেল এনকোয়ারি করবে। সে হাই লেভেল এনকোয়ারি কে করবে, কি ধরনের লোক দিয়ে করবে, আর সে আউটকাম কি, সে অ্যাকাউন্টেবিলিটি কি, সেটা আমরা দেখব, সেটা নিয়ে আমরা ক্যাম্পেইন করব। সেটা ইউনাইটেড নেশনসে হোক, ইউরোপিয়ান ইউনিয়নে হোক, ইউরোপিয়ান পার্লামেন্টে হোক বা বিভিন্ন দেশে হোক, যত সব অর্গানাইজেশন পার্বত্য চট্টগ্রামের ব্যাপারে বলছে ওরা বলতে থাকবে। আর যত সব অর্গানাইজেশন শেখ হাসিনার সরকারের বিরুদ্ধে আন্দোলন করেছিল, সেটা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল হোক, হিউম্যান রাইটস ওয়াচ হোক, ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ হোক বা যত ধরনের সংস্থা আছে, ওরাও আমাদের অধিকার নিয়ে বলবে। তো সেই জন্য আমি যে বিশ্বাসটা দিতে চাই সেটা হচ্ছে যারা পার্বত্য চট্টগ্রামের ছাত্রছাত্রী বা যারা ভিকটিম রয়েছেন, যারা জনগণ রয়েছেন, আপনাদের সাথে আপনাদের ইস্যু নিয়ে যে 19 তারিখ 20 তারিখ যেসব গণহত্যা হয়েছে সে ব্যাপারে ইন্টারন্যাশনাল ক্যাম্পেইন চলতে থাকবে। এবং আমরা দেখব ইউনাইটেড নেশনস অফিস অফ দ্য হাই কমিশনার ফর হিউম্যান রাইটস কী করে ইনভেস্টিগেট করছে না করছে, এটাতে ঠিক শেষ নেই। দ্বিতীয়ত হচ্ছে কি পার্বত্য চট্টগ্রামে কি মানুষের বলার অধিকার নেই? আমি একটা জিনিস যেটা সাজেশন করতে চাই সেটা হচ্ছে পার্বত্য চট্টগ্রামে তো রিজিয়নাল কাউন্সিল রয়েছে, হিল ডিস্ট্রিক্ট কাউন্সিল রয়েছে। যারা রিজিয়নাল কাউন্সিলে আছেন বা হিল ডিস্ট্রিক্ট কাউন্সিলে আছেন বা যারা এনজিওতে কাজ করেন, তাদেরও এইসব বিষয়ে বলার প্রয়োজন রয়েছে। বাংলাদেশের পরিস্থিতি কি এত খারাপ কি মিলিটারি এসে অ্যাকশন নেবে আর কেউ যদি কিছু বললে ওদের বিরুদ্ধে অ্যাকশন নেবে? আমি যেটা মনে করি সেটা হচ্ছে বর্তমান সময়ে বাংলাদেশ সরকারের যে অস্থিতিশীলতা রয়েছে সে নিয়ে পার্বত্য চট্টগ্রামের লোকেদের বলার অধিকার রয়েছে। আমার যখন এই প্রেজেন্টেশন শুরু হয়েছে সেই প্রেজেন্টেশনে দেখতে পাবেন 1980 সালে 23 মার্চ সেটা হচ্ছে খাউখালী এরিয়াতে একটা গণহত্যা হয়েছিল। সেই গণহত্যার সময়
ওখানে কোনো ইন্টারনেট ছিল না, ওখানে পত্রিকা ছিল না, কেউ রিপোর্ট করতে পারতো না। আর ওই সময় বাংলাদেশে জেনারেল জিয়াউর রহমানের মিলিটারি শাসন ছিল। সেই মুহূর্তে যখন খাওয়াখালীতে প্রথম গণহত্যা শুরু হয়, পার্বত্য চট্টগ্রামে আন্দোলন শুরু হওয়ার পর, ওইখানে 3 জন মেম্বার অফ পার্লামেন্টের টিম গিয়েছিল, যে লিঙ্ক তার তুলে দেওয়া হচ্ছে। রাশেদ খান মেনন, শাহজাহান সিরাজ আর উপেন্দ্রলাল চাকমা। তো 1980 সালে যদি বাংলাদেশের পার্লামেন্টারিয়ানরা গিয়ে ইনভেস্টিগেশন করে ঢাকা প্রেস ক্লাবে প্রেস কনফারেন্স করতে পারে, তাহলে এই যে ইন্টারনেট যুগে কেন করা যাচ্ছে না? কি বাংলাদেশ সরকার, মোহাম্মদ ইউনূসের সরকার এসে আপনাদেরকে ধ্বংস করে নেবে? আমি তো যা দেখছি, কি ঘটনা হওয়ার সাথে সাথে হিল ট্র্যাক্সে ভিজিট করে প্রোটোকল ভেঙে 2 জন অ্যাডভাইজার ইউএস চার্জ দ্য অ্যাফেয়ার্সকে দেখা করতে গেলেন। ইট শোস কি আমাদের মধ্যে আমাদের ব্যাপারে, পাহাড়িদের ব্যাপারে আমেরিকান সরকারের অনেক সাপোর্ট রয়েছে। তাহলে কথা বলার অসুবিধাটা কোথায়? তো সেজন্য বলছি, অনেক জায়গায় বাংলাদেশে যেসব মানবাধিকার সংস্থা আছে, ওদের সাথে মিলে যেসব এরিয়াতে দাঙ্গা হয়েছে, হয়তো হঠাৎ করে যাওয়া সম্ভব ছিল না, কিন্তু এখন তো যাওয়া সম্ভব। কি বাংলাদেশে পার্বত্য চট্টগ্রামে ঘোরাফেরা করতে মানবাধিকার লঙ্ঘন হয়েছে কিনা ওইটা ব্রিফ করতে অসুবিধা রয়েছে? বুঝলাম ওখানে অসুবিধা রয়েছে। কি বাংলাদেশে এমন ধরনের সংস্থা নেই? কি আপনারা ভিকটিমদের একটা নিরাপদ জায়গায় এনে ওদের থেকে টেস্টিমনি নিতে পারেন না? কারণ দিঘিনালা থেকে রাঙ্গামাটি, নাই গেলা, চিটাগাং বা বাংলাদেশের রাজধানী ঢাকা থেকে এনে ওদের টেস্টিমনি নেওয়া যায় না, অবভিয়াসলি নেওয়া যায়। তো সেজন্য আমি যেটা বলছি, এসব ব্যাপারে আমাদের ভূমিকা রাখতে হবে। আমি আরেকবার বলছি, কি বাংলাদেশের লোকেরা যদি নিজেদের ইস্যু রেজ করে, সেটা সম্ভব। অবভিয়াসলি আমি বুঝতে পারি কি বাংলাদেশের পরিস্থিতি, বাংলাদেশের আইনের যে অ্যাপ্রোচ রয়েছে সেটা অনেক খারাপ, টার্গেট করতে পারে। তো সেজন্য আমি বলছি, সেটা যদি রিজিয়নাল কাউন্সিলে সম্ভব না হয়, সেটা যদি একটা পার্টিকুলার এনজিওতে সম্ভব না হয়, তাহলে বাংলাদেশে একটা সমগ্র যে এনজিও সিভিল সোসাইটি রয়েছে ওদেরকে সাথে করে তো ইনভেস্টিগেশন করা যায়। কারণ সেই ইনভেস্টিগেশন না করলে তাহলে এই যে যারা গিয়েছেন তারপর ভিজিট করেছে 3 অ্যাডভাইজার, ওরা তো নিজেরা কোনো অ্যাডভাইজারি কাউন্সিল পক্ষ থেকে এখনো পর্যন্ত এনকোয়ারি কমিশন মানে সিলেক্ট করেননি বা অ্যানাউন্স করেননি। সেই জন্য সেই সমস্যার সমাধান পার্বত্য চট্টগ্রামের লোক থেকে দিতে হবে। তো আমি যেটা ফাইনালি বলতে চাই সেটা হচ্ছে একেবারে সিম্পল, কি ভারতের পজিশন সরকার হিসেবে, অপোজিশন হিসেবে জনগণের পজিশন একেবারে ক্লিয়ার। সেটা হচ্ছে, আমি আবার বলছি, বাংলাদেশে হিন্দু মাইনরিটি, খ্রিস্টান মাইনরিটি, যত সব রিলিজিয়াস মাইনরিটি আছে ওদের অধিকার থাকতে হবে, নিশ্চিত করতে হবে। আর পার্বত্য চট্টগ্রামে এবং অন্যান্য জায়গায় যারা আদিবাসী রয়েছেন তাদের অধিকারকে স্বীকার করতে হবে। সেজন্য আমাদের যেটা প্রত্যাশা, এবং যেটা ভারতের অনেক চাকমা, প্রতিটি স্থিতির চাকমা বলেছেন কি ইউনিটির প্রয়োজন। আর ইউনিটি যারা করবে না বা ইউনিটির বিরুদ্ধে কাজ করবে, তাহলে আপনারা বুঝতে পারবেন বা বোঝা উচিত গত 25 বছর ধরে হয়তো বাংলাদেশ সরকারের
এত চক্রান্তের বিরুদ্ধে যেসব যুগ্ম রয়েছে ওদের একত্র হওয়া সম্ভব হয়নি। কিন্তু আমিও এটা বলে দিতে চাই, সেটা হয়তো যে আদিবাসী রয়েছে তারা নিজেরা কখনো করতে পারবে না ইউনিটি, কিন্তু সেটা যে কোনো সময় অন্যান্য শক্তির মাধ্যমে, ইনক্লুডিং আমাদের যে কমিউনিটিগুলো রয়েছে, সেটা মিজোরামে হোক, ত্রিপুরায় হোক, অরুণাচলে হোক, আসামে হোক, ত্রিপুরা মহারাজা বলুন, সে মাধ্যমে ইউনিটি আনা যেতে পারে। এবং ইউনিটি আসবে কি না আসবে সেটা আপনারা সবাই জানেন। যেটা প্রয়োজন সেটা হচ্ছে যে রিয়ালিটিটা রয়েছে সেই রিয়ালিটিটাকে অ্যাকসেপ্ট করা, আর আমাদের মধ্যে যার যে রোলটা রয়েছে সেই রোলটা প্লে করা। রিজিওনাল কাউন্সিলের রোল হচ্ছে সরকারের সাথে কাজ করে পার্বত্য চট্টগ্রামের ডেভেলপমেন্ট আনা। ডিস্ট্রিক্ট কাউন্সিলের রোলও তাই। আমাদের মধ্যে যেগুলো 3 জন ট্রেডিশনাল চিফ রয়েছেন তাদের রোল, তাদের কি হওয়া উচিত সিএইচসি 1900 রেগুলেশনে দেওয়া আছে, সেটা রিজিওনাল কাউন্সিল অ্যাক্ট দেওয়া আছে, সেটা হিল ডিস্ট্রিক্ট কাউন্সিলে অ্যাক্ট দেওয়া আছে। এনজিও যারা আছে তাদেরও রোল দেওয়া আছে। সেই রোল যদি আমরা সবাই বুঝতে পারি তাহলে কোনো অসুবিধা হওয়ার কথা নয়। কিন্তু তা সত্ত্বেও নিজের রোলকে না বুঝে যদি আমরা মনে করি কি মানে 2-1 দিন এইদিকে মানে ফুল ইনফরমেশন না দিয়ে ওইদিকে কাউকে মিসলিড করে একটা সমস্যার সমাধান বা একটা এড়িয়ে যেতে পারা যায়, তা সম্ভব হবে না। তো সেজন্য আমি আবার বলছি কি পার্বত্য চট্টগ্রামের লোকেদের মধ্যে একতার প্রয়োজন। এবং আমি আশা করব কি যে বাংলাদেশের ভারতের বিরুদ্ধে দ্বন্দ্ব, এটা কিন্তু বাংলাদেশের বিরুদ্ধে ভারতের দ্বন্দ্ব নয়, বাংলাদেশের ভারতের বিরুদ্ধে যে দ্বন্দ্ব আছে সেখান থেকে, এবং বাংলাদেশে যে পরিবর্তিত পরিস্থিতি আছে, হয়তো পার্বত্য চট্টগ্রামের লোকেরা যদি একত্রিত হয় বা বাংলাদেশে যারা চালাচ্ছেন ওরা যদি নিজেদের সার্বভৌমত্বতা, টেরিটোরিয়াল ইন্টিগ্রিটি এবং ডেভেলপমেন্টে যদি ফোকাস করে সবাইকে যদি জায়গা দিতে চান, তাহলে আমাদের যারা পাহাড়ি লোক ওখানে রয়েছে ওদের অধিকার হয়তো আরও এর থেকে যেসব অধিকার রয়েছে এর থেকে হয়তো উন্নত হতে পারে। লাস্টলি যদি কোনো মানবাধিকার লঙ্ঘন ভায়োলেশন হয় তাহলে সেই মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে আমরা যত সব মানবাধিকার কর্মী আছি সে এবারে আমরা সোচ্চার হব, আর আমরা রেগুলারলি ফলো করছি। আর যেসব মানবাধিকার রয়েছে, ফ্রিডম অফ অ্যাসোসিয়েশন, ফ্রিডম অফ অ্যাসেম্বলি, এইসব ব্যাপারে আপনাদের কাউকে ভয় পাওয়ার প্রয়োজন নেই। যারা মানবাধিকার লঙ্ঘন করবে ওদেরকে আমরা যতদূর সম্ভব আমরা যদি অফিসিয়ালি আইডেন্টিফাই করতে পারি তাহলে ওদের বিরুদ্ধে ইউএন পিস কিপিং মিশনে যারা যায় ওদের বিরুদ্ধে আমরা যথাযথ ব্যবস্থা নেব। ইউনাইটেড নেশনসের 2012 থেকে একটা পলিসি রয়েছে যেখানে সার্টেন লেভেল অফ অফিসার যদি রিক্রুটমেন্টে যায় ওদের হিউম্যান রাইটস স্ক্রিনিং পলিসি আছে। বাংলাদেশে হয়তো অনেকেই জানে না, হিউম্যান রাইটস স্ক্রিনিং পলিসি মানে সরকারি লেভেলে সেটা এনজিওরাই তৈরি করেছে, যেটা ইউএন সেক্রেটারি জেনারেল নোটিফাই করেছিল। সেই প্রসেসের মধ্যে আমাদের সংস্থাও জড়িত ছিল। সো উই নো দি প্রসেস ইজ ভেরি ওয়েল। আমরা চাই না কি চিটাগং হিলটেক্সে মানবাধিকার লঙ্ঘন হোক, আমরা চাই না কারোর বিরুদ্ধে আমাদের কোনো কমপ্লেন করা প্রয়োজন। তো যদি মানবাধিকার লঙ্ঘন না হয় তাহলে আমাদের মতো লোকের কোনো রোলই থাকবে না। এই বলে আমার বক্তব্য এখানে শেষ করলাম। যেহেতু বাংলাতে আমি রেগুলারলি কথা বলি না, তো সেজন্য হয়তো আমার যে এক্সপ্রেশনটা আছে সেটা অনেক সময় সঠিক হয়নি। থ্যাংক ইউ।